সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবরজিৎ এবং আপনারা দেখছেন সংবাদ প্রকাশের আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে আমরা এমন একটি মানুষকে হাজির করেছি আপনাদের সামনে, যিনি কিনা এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয়। বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর দীপায়ন দা, এবং যার চ্যানেলের নাম 100 অ্যান্ড অ্যাবভ। এই নামেই তিনি বেশ পরিচিত। একটু পরিচয় করে দিই, সরাসরি আমরা তার কাছেই চলে যাই। কেমন আছেন দাদা? ভালো আছি, নমস্কার। নমস্কার। বাংলাদেশে আপনাকে স্বাগত। হ্যাঁ, বাংলাদেশে তো আসলেন, কেমন লাগছে বাংলাদেশটা? বাংলাদেশ এটা নিয়ে আমার দ্বিতীয়বারের জন্য আসা। আর প্রথমবারের অনুভূতিটা অন্যরকম ছিল। যে কোনো জিনিসের প্রথমবারের অনুভূতিটা অন্যরকম হয়। বাট এবার আমি একাই এসেছি, তাই এককভাবে বাংলাদেশকে দেখছি, এক্সপ্লোর করছি। একটু বেশি টাইম রয়েছি বাংলাদেশে এবার, তো সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এমন একটি সময় আসলেন, বর্ষাকাল, বাংলাদেশে বর্ষাকাল চলছে, বর্ষা পড়ছে, কেমন লাগছে? বর্ষার সময় নাকি বাংলাদেশ অন্যরকম এক রূপে সাজে, আসলে কি আপনার চোখে তেমনটা ধরা পড়েছে কিনা? একদম সঠিক কথা বলেছেন। শুধু বাংলাদেশ নয়, গ্রাম বাংলা, ওপার বাংলা এবং এপার বাংলা, গ্রাম বাংলা বর্ষায় একটা অন্যই রূপ ধারণ করে। আমার দু একদিন অভিজ্ঞতা হয়েছে ঢাকার বাইরেও এই বর্ষাকালে, মানে বৃষ্টির মধ্যে মাওয়া ঘাটের দিকে যাওয়ার বা বিক্রমপুরের দিকে যাওয়ার। তো আমি দেখছিলাম সত্যি বর্ষার সে অপরূপ রূপ। এবং অবশ্যই বর্ষা হওয়ার সঙ্গে সঙ্গে হিউমিডিটি লেভেলটাও কমে যায় এবং টেম্পারেচারটাও একটু কম থাকে। না হলে ঢাকার টেম্পারেচার আমাদের কলকাতার মতোই অনেকটাই হট অ্যান্ড হিউমিড থাকে অন্যদিন, যেমন আজকের টেম্পারেচারটা অনেকটা বেশি শীতল। যেহেতু আপনি বলছিলেন যে ঢাকার বাইরে যাওয়ার আপনার সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে, তো অনেকেই বলেন যে এপার এবং ওপার বাংলার কিছুটা মানে দৃশ্য বা প্রকৃতির একটা মিল রয়েছে। বর্ষার সময় কি এই মিলটা আপনি খুঁজে পেয়েছেন? এটা আমি 100% মানে ঠিক কথা বলেছেন আপনি। বড় শহর বাদ দিয়ে বড় শহরের বাইরে গেলে প্রকৃতির রূপ কিন্তু এক। এটা আমি এইবার মৈত্রী এক্সপ্রেসে আসতে আসতেও আমি একটি ছোট্ট তথ্যচিত্র বানাচ্ছিলাম, তাতেও এই কথাটা উল্লেখ করেছি যে দুই বাংলার রূপ কিন্তু এক। কেউ দেখে বলতে পারবে না ওটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ। 90% সিমিলারিটি রয়েছে ডেমোগ্রাফিতে, নেচারে, সব কিছু। অবশ্যই বড় শহরে আসলে মানুষের পোশাক, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের বলার ভাষা কিছুটা অবশ্যই চেঞ্জ হয়। বাট গ্রাম বাংলা সম্পূর্ণ পরিমাণে একই রকম। দাদা বলছিলেন মৈত্রী এক্সপ্রেসের কথা, অর্থাৎ মৈত্রীটা, অর্থাৎ বন্ধন। এই যে বন্ধনটা তৈরি হয়েছে, আপনি এই দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সাদাব হোসেন, তার সাথে একটু কোলাবোরেশন করছেন বা তার সাথে দেখা করছেন, কীভাবে তার সাথে পরিচয়টা একটু শুনতে চাই। পরিচয়টা খুব ইন্টারেস্টিং। সাদাবের অনুমতি নিয়েই বলি। সাদাব আমাকে 2-2.5 বছর আগে একবার প্রথমবার মেসেজ করে। তখনও কন্টেন্ট ক্রিয়েট করতো না সম্ভবত। হি ওয়াজ জাস্ট আ ফ্যান, মানে ও যেটা বলেছিল যে আমাকে ওনার ভালো লাগতো, তো আমাকে মেসেজ করেছিল। এবার যেটা হয়ে থাকে, মেসেজ অনেক আসলে দেখা হয়ে ওঠে না। সেই মেসেজটি কিন্তু আমার দেখা হয়ে ওঠেনি। সময়ের সঙ্গে সঙ্গে সাদাব কন্টেন্ট ক্রিয়েট শুরু করে, নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠে ফেসবুকে। অনেকটাই এগিয়েছে, অনেকেই মানুষ চেনে বাংলাদেশে, ভারতবর্ষেও নিশ্চয়ই চেনে। তো ফেসবুকে একদিন ও আমাকে আরেকবার মেসেজ করে। তাও আই থিঙ্ক 6 মাস, 1 বছর, 6-7 মাস আগে মেসেজ করেছিল যে দাদা, আবার একই কথা যে আমি আপনাকে খুব পছন্দ করি, এই জিনিস। সেই সূত্রে আবার আমাদের আলাপটা শুরু হয়। দেন আমি ওর সঙ্গে কথা বলতে বলতে জানতে পারি এবং দেখি ওর কাজ দেখে আমার ভালো লাগে। মানে ওর যা বয়স সেই নিরপেক্ষে এবং যা অডিয়েন্স বেস, বাংলাদেশ ভারতের মেন তো অডিয়েন্স বেস যে বয়সটা, সেই বয়সটাকেই ও ক্যাটার করে। সব ধরনের খাবার কন্টেন্ট বাংলাদেশের শহরে, ঢাকা শহরে যে কন্টেন্টগুলো হয় সেগুলো বানিয়ে থাকে। তো সেই আলাপের গভীরতা বাড়তে থাকে। আমি আমার অভিজ্ঞতার সঙ্গে শেয়ার করি, ওর অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করে। আমাদের বয়সের অনেকটাই তফাৎ, বাট কাজের ক্ষেত্রে কোনো বয়স হয় না। একজন অপরের থেকে শেখা, শুধু সাদাব নয়, যে কোনো মানুষের সঙ্গেই যে কোনো কাজে পারদর্শী তার থেকে আমি শেখার চেষ্টা করি। তো সাদাবের থেকেও বর্তমানে টুকটাক জিনিস শেখার চেষ্টা করছি। আচ্ছা, বলছিলেন এই দেশের সাদাব হোসেন, আমরা ওপার বাংলা যদি দেখি যে দ্য লেজি বং আছেন, ফুড ব্লগিং করেন। আপনি যদি ফুড ব্লগিং করছেন, আবার ফুড ব্লগিংয়ের বাইরে কিন্তু একটা সুনামধন্য নাম বা জনপ্রিয় সবচেয়ে দ্য বঙ্গাই, অনেক জনপ্রিয়, মানে ওখানকার একদম বলা যায় সুপার স্টার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে। তাদের সাথে কি কোনো দেখা হয়েছে কিনা বা বাংলাদেশ নিয়ে কথা হয়েছে কিনা? বঙ্গের সঙ্গে আমার কোনো পরিচিতি নেই, লেজি বঙ্গের সঙ্গে আমার পরিচিতি আছে। মানে দীপ্তকে আমি চিনি, টুকটাক কথাবার্তা হয়েছে, এইটুকুনি। দীপ্ত ইজ আ ব্লগার, মানে ওয়ান অফ দ্য রিনোন ব্লগার দেয়ার। আর ফুড ব্লগিংয়ের যদি কথা বলেন, ফুড ব্লগিংয়ে অনেক মানুষই ওখানে কাজ করছেন। ফুডকা রয়েছে, সুরজিৎ সাহা রয়েছে, আরও অনেকে রয়েছে যারা ফুড ব্লগিংই করেন। দীপ্ত ব্লগিং করেন এবং যথেষ্ট বড় মাপের ব্লগার কলকাতার। ওর সঙ্গে আমার আলাপ রয়েছে, এইটুকুই মাত্র আলাপ রয়েছে। আচ্ছা, এমন কোনো প্ল্যানিং আছে কিনা আপনাদের, যে যাদের সাথে আপনারা আছেন, যাদের নাম বললেন, একজোট হয়ে বাংলাদেশে এসে কিছু একটা বড় ধারণা সৃষ্টি করা? এই মুহূর্তে এরকম কোনো প্ল্যান আমার জানা নেই, বাট আমরা ওখান থেকে আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে কিছু ক্রিয়েটার নিজেরা ক্রমান্বয়ে এখানে আসছি। আমি এসেছিলাম আমার জানা মতে
ফুড ব্লগারদের মধ্যে প্রথমবার 2 বছর আগে, ঠিক করোনা শুরু হওয়ার প্রাককালে আমি এসেছিলাম। মানে করোনা যখন আপনাদের দেশে প্রথম ধরা পড়ে সেই দিন আমি দেশে ফিরেছি, লাস্ট মৈত্রীতে আই থিঙ্ক। তারপরে মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে যায়, সেও এক ঐতিহাসিক জার্নি ছিল। তো তারপরে মানুষ এসছে, ফুডকা এসছে, ফুডকার পুরো টিম এসেছিল এখানে বাংলাদেশে। ভবিষ্যতেও আমার কাছে খবর আছে আরও মানুষ আসবেন। তো আস্তে আস্তে নিজের নিজের ক্যাপাসিটিতে ওখানের ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিটা এখন গ্রোয়িং। তো মানুষ নিজের ক্যাপাসিটিতে আস্তে আস্তে বাংলাদেশ আসছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে মিলিত হচ্ছেন। বিকজ বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আমাদের পশ্চিমবাংলার কন্টেন্ট কনজিউম করেন, সমর্থন করেন অনেক চ্যানেলকে। আমাকেও কিছু পরিমাণ মানুষ সমর্থন করেন, তাদের ভাব ভালোবাসা এই দেশে এসে পাচ্ছি। তো আসার ভবিষ্যতে ইচ্ছা রয়েছে, বাট একসাথে এরকম কোনো প্ল্যানিং করতে হয়। আচ্ছা, গ্রোয়িংয়ের কথা বলছিলেন যে ওই দেশের ফুটবলটা গ্রো করছে, তো এদেশে যারা আছেন আমরা শুনতে পাই অনেক ব্লগার এখানে বলে, গঙ্গাই অনেক ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে তিনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন। যেমন আরেকজনের নাম বলতেই হয়, সালমান মুক্তাদির, তাকে দেখে তার ইন্সপায়ারেশন একটা কাজ করে। এমন কি হয়েছে কিনা, এই প্রভাবটা কি কলকাতায় আগে শুরু হয়েছে নাকি বাংলাদেশের যারা করছে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ব্লগার যারা আছে কলকাতা বিশেষ করে তারা আসলে? যে সেগমেন্টটার আপনি কথা বলছেন, রোস্টিং বা কমেডি, এই সেগমেন্টটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা দেখা হয় না, বাট যে সেগমেন্টটা আমি ফলো করি সেই সেগমেন্টটার ব্যাপারে বলতে পারি অবশ্যই 100% সঠিক কথা। আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ল্যাঙ্গুয়েজে ফুড ব্লগিংয়ের ততটা কনসেপ্ট ছিল না, যেটা এপার বাংলার আদনান ভাইয়ের হাত ধরে আমরা সাহস পেয়েছি ভিডিও বাংলায় শুরু করার। বিকজ আমরা মনে করতাম বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানালে হয়তো মানুষ দেখবে না, আমাদের ওখানে ইংলিশে বা হিন্দিতে ভিডিও বানালে বেশি মানুষ দেখবে। তো আদনান ভাই কিন্তু কলকাতা গিয়ে আজ থেকে 4-5 বছর আগে কলকাতাটাকে ভালোভাবে এক্সপ্লোর করে বাংলাদেশের মানুষকে তো দেখানি, কলকাতার মানুষকেও কিন্তু দেখানি। আমি ব্যক্তিগতভাবে কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলাম আদনান ভাইয়ের এই কলকাতা সফর থেকে। আমার কোনো চ্যানেল ছিল না, 2019-এ চ্যানেল খুলি, চেষ্টা করি কিছু একটা করার, বাট ইন্সপিরেশন ওয়াজ আদনান ফারুক। তো অবশ্যই আমার সেগমেন্টের কথা বললে অবশ্যই এটা 100% সঠিক। আমি দেখছিলাম আপনার চ্যানেল যখন আমি ঘাটছিলাম একটা একটা করে, 2019 সালে আপনি বললেন একটু আগে, আমি 2019 সালেই শুরু করেছেন। আসলে এই ফুড ব্লগিং শুরু করবেন, এত ব্লগিং থাকে, ফুড ব্লগিংটাই কেন এবং কী জন্য কন্টেন্ট ক্রিয়েশনেই আসে? কন্টেন্ট ক্রিয়েশনে মানে আসতে চাইনি বা এখনও ওরকমভাবে আসিনি। শুরু করাটা মানে এটাই, মানে আমার আগে থেকেই, মানে যখন আমার বয়সটা একটু কম ছিল, স্টোরি লিপিবদ্ধ করে রাখার ইচ্ছা ছিল। সেটা লিখে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, যখন যেরকম সুযোগ পেয়েছি নিজের লাইফের অনেক স্টোরি এরকম কাঁচা হাতে তুলে রেখেছিলাম। তো ইউটিউব যখন এই প্ল্যাটফর্মটা দেয় যে যখন অ্যাটলিস্ট তুমি কিছু একটা তুলে রাখতে পারো, প্রথম নিজের ব্যক্তিগত লাইফের কিছু মুহূর্ত তুলে রাখতাম। বেড়াতে আমি বড় ভালোবাসি, তো আমি চেয়েছিলাম প্রথমে বেড়ানোর ভিডিও বানাবো বলেই যে চ্যানেল খুলি। বাট বেড়ানোর ভিডিওর জন্য চ্যানেল খুললেও জানি না কোইন্সিডেন্টলি আমার একটা খাওয়ার ভিডিও প্রথম, যেটা মানুষের চোখে বেশি পড়ে, এবং সেই ভিডিওটার মধ্যে একটা পার্টিকুলার মানে কী বলবো সেন্স অফ হিউমার ইনফিউজ করা ছিল, একটু মজার ছলে ভিডিওটার করা ছিল, তার জন্য মানুষের ভালো লেগে যায়। এবার মানুষের ভালো লাগা থেকেই যাত্রা শুরু। তারপরে মানুষের ভালো লাগে বলে আমি পরপর কতগুলো ফুড ব্লগ করি, দেন আজ পর্যন্ত ফুড ব্লগ করছি, চেষ্টা করছি। মাঝখানে অনেকটা বিরতি গেছে আগের বছর কিছু শরীর খারাপের জন্য, বা 7-8 মাস মতন ভিডিও করতে পারিনি, বাট এখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বাট যাত্রা শুরু কিন্তু ট্রাভেল ভিডিও দেওয়ার উদ্দেশ্য নিয়েই ছিল, যেটা আমি এখনও সেই ইচ্ছার বীজটা বহন করে চলেছি। আমার দ্বিতীয় একটি চ্যানেল রয়েছে যেখানে আমি আমার মতন করে ট্রাভেল ডকুমেন্টারি দেওয়ার চেষ্টা করি। তো আপাতত এটাই। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করেন, অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় কিন্তু একটা বাধা থাকে যে কীভাবে শুরু করবে, বা করার সময় কিন্তু মানুষ এতটা গুরুত্ব দিয়ে মানে দর্শক দেখে না, ওই সময়টা কীভাবে পার করেছে? মানে আমার মনে হয় প্রত্যেকের মধ্যে একটা ইউনিক এবিলিটি থাকা দরকার। ভালো আর খারাপ দুটোই মানুষকে আকর্ষণ করে। আমি এখানে পজিটিভ নেগেটিভ দুটোই বলবো। 10টা মানুষ যদি একটাই জায়গায় বসে খাবারের ভিডিও বানায় বা কোনো ভিডিও বানায়, তার থেকে দুটো মানুষকে আপনার চোখে পড়বে, একটা হচ্ছে খুব ভালো, একটা হচ্ছে খুব খারাপ, বাকিরা কিন্তু নজরে আসবে না। এবার আপনি কোনটায় যাবেন, কোন খুব খারাপের থেকে খুব ভালোর দিকে কীভাবে যাবেন, বা খুব ভালোর থেকে খুব খারাপের দিকে কীভাবে যাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। নিজের মধ্যে কিছু একটা থাকে। আমি যেরকমভাবে ভিডিও বানাই, আমার ভিডিও বানানো, আমার কথা বলারও সমালোচক রয়েছে, পৃথিবীর সব মানুষের সমালোচক রয়েছে, বাট আমার মনে হয় সমালোচনা মানুষকে সমৃদ্ধ করে। আর সমালোচক থাকলে, ভালো মানুষ যেমন থাকবে, সমালোচক যদি থাকে তাহলে আর কি ভিডিও বৃদ্ধি হয়, সেই মানুষ আরও বেশি করে দেখে। অবশ্যই সমালোচনার কথা বললেন, আপনাকে সেটা আরও উদ্বুদ্ধ করে কাজে এগিয়ে যেতে, কিন্তু কোন সময় একটা মনে তো আসে যে এত সমালোচনা বা এত মানে বাজে কথা না, জীবনে অনেকগুলো বছর যেহেতু পেরিয়ে এসেছি, নিজের কর্মক্ষেত্রের অভিজ্ঞতাটা এই ক্ষেত্রে কাজে লাগিয়েছি যে কারো কথায় মুহূর্তে রাগ হতে পারে, রাগ হয় না, 2-1 বার বলবো না, বাট মোস্ট অফ দি টাইম আমি সেটাকে ইগনোর করতে পেরেছি জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে। আমার যদি অবশ্যই 20-21 বছর 23 বছর বয়স হতো তাহলে আমি অবশ্যই ক্রোধিত হতাম, বাট সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে শিখি যে মানুষ যে অচেনা মানুষের কথায়
কিছু যায় আসে না। আর পৃথিবীর সব মানুষের সমালোচক রয়েছে, আর সোশ্যাল মিডিয়া সমালোচনারই জায়গা, তো সেইটা আমি আমার মতন করে অ্যাডজাস্ট করে নিতে পেরেছি, মানে আমার খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, এখানে তো সাদা হোসেন, আপনার তার সাথে একটা ভালো বন্ডিং আছে, তো উনিও ফুড ব্লগিং করে, আপনিও ফুড ব্লগিং করেন, কিন্তু দুজনকে দেখে কিন্তু মনে হয় না, কারণ আপনি একটু হেলদি, উনি কিন্তু এত খাওয়া দাওয়া আমি ফুড ব্লগিং অ্যাকচুয়ালি করি না, আমি খেতেই ভালোবাসি, আমি একজন খাদক। আমি ফুড ব্লগিং করার আগে থেকেই খাদ্যপ্রিয় একজন মানুষ, বরং ফুড ব্লগিং করতে করতে কারেন্ট স্টেট অফ লাইফে আমি এখন বেশি খেতে পাচ্ছি না, বিভিন্ন শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য খেতে পাচ্ছি না, কিন্তু আমি অ্যাকচুয়ালি খাদক, আমি খেতে ভালোবাসি। আমি কতগুলো সিলেক্টিভ জিনিসই খাই, বাট যেগুলো খাই সেগুলো আমি মন প্রাণ দিয়ে খাই, তো এটাই ডিফারেন্স সাদাব হোসেনের সঙ্গে। যেহেতু খাদকের কথা বললেন, এবার বাংলায় তো আসলেন, এবার বাংলা কোন খাবারটা সবচেয়ে প্রিয় বা বারবার খেতে চাইবেন? এপার বাংলার অনেক খাবারই বারবার খেতে চাইবো। মোরগ পোলাও, চিকেন রোস্ট, এটা আমি বারবার খেতে চাইবো, আর অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রোজই খাচ্ছি। আমার কিছু ভালোবাসার মানুষ রয়েছেন এপার বাংলায়, যারা আমাকে রোজ সেই খাবারগুলো খাওয়াচ্ছেন, ছাড়ছেন না, রাত দিন বিকেল মোরগ পোলাও, রোস্ট, বিরিয়ানি এগুলো খাওয়াচ্ছেন। তো আমার যদি স্পেসিফিক খাবার বলতে হয়, চিকেন রোস্ট, মোরগ পোলাও মিস করবো। ওপার বাংলার আমার তো বাড়ির খাবারই সব থেকে পছন্দ, ডাল ভাত আলু ভাজা। এবং মানে কোইন্সিডেন্স আপনাকে একটা বলি, আমি এই কথাটি এপার বাংলায় এসে আমার খুব ভালোবাসার কিছু মানুষকে বলেছিলাম যে আমার ডাল ভাত আলু ভাজা খেতে ভালো লাগে। পরের দিন সকালে আমার টেবিলে আমি আমার বাংলার ডাল ভাত আলু ভাজা পেয়েছি, যাতে আমি আমার বাড়িকে মিস না করি। তো আমি কিন্তু এইবারের ট্যুরে কিন্তু একটা বাড়ি বাড়ি ফিলিং পেয়েছি, এটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, যে আমার মনে হচ্ছে এটা যেন আমার ঘর, মানে সেই আতিথেয়তার থেকেও বিয়ন্ড একটা ফ্যামিলি একটা ভাইব এবার কিন্তু পাওয়া গেছে, এবং তার জন্যই কিছু মানুষের তাতে অবদান রয়েছে। সেই নামগুলো আমি এখানে করছি না, বাট সেই মানুষগুলোর অবদান অনস্বীকার্য। আর যেহেতু বাড়ির প্রসঙ্গ আসলো, বাড়ির প্রসঙ্গটা একটু একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মায়ের রান্না। সবারই প্রিয়, সে যাই রান্না করে, তো মায়ের হাতের কোন রান্নাটা আসলে সবসময় মিস করেন? এবং জানি এটা আসলে সবারই প্রিয়, সব রান্না মায়ের হাতের, কিন্তু স্পেসিফিক একটা রান্না তো আসলে মুখে লেগেই থাকে, সেটি আসলে আমার মা মাংস খুব ভালো রান্না করে, একটা ইয়োলো রাইস আছে সেটা খুব ভালো রান্না করে, এই দুটো মিস করি স্পেসিফিক্যালি। প্লাস সিম্পল যেগুলো খাবার, ডাল ভাত আলু ভাজা যেরকম করে পরিবেশন করেন সেটাও মিস করি, এটাই সিম্পল খাবার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।